সবাই তাড়াতাড়ি লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা এখনো জয়েন হওনি, এবং যারা জয়েন হয়েছো তারা একবার দেখে নাও সবকিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আজকে ক্লাস শুরু করব। সায়েন্সের দেখো ক্লাস আজকে। আগে নিউমেরিক্যালের উপরে একটি ক্লাস আমি করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, তার লিঙ্ক ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নিউমেরিক্যালের উপরে, ইলেকট্রিসিটির উপরে নিউমেরিক্যাল যে হবে তার এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিও অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, ওখানে অনেক কোশ্চেন ডিসকাস করেছি, এখানেও কিন্তু অনেক কোশ্চেন ডিসকাস করব, এবং সাথে সাথে যে ইম্পর্টেন্ট তোমাদের কনসেপ্টগুলোকে বুঝতে হবে সেগুলোকে যতটা চেষ্টা করবো, যতটা সুন্দরভাবে গুছিয়ে ক্লিয়ারলি তোমাদের সাথে ডিসকাস করা যায় সেটা করব। ঠিক আছে, এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তোমরা লাইভ সেকশনে যাও বা প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে কিন্তু ফিজিক্সের ভিডিও ফিজিক্সের প্লে লিস্টে, বায়োলজির ভিডিও বায়োলজির প্লে লিস্টে, এবং কেমিস্ট্রির ভিডিও কেমিস্ট্রি প্লেলিস্টে পাবে। অনেকগুলো ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লেলিস্টকে ফলো করো, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু কিছু পিডিএফ, তোমাদের কিছু ভিডিও লিঙ্ক থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত রেলওয়ের পরীক্ষাগুলো হতে চলেছে সেগুলোর জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, তো দেখো আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে এসছো লাইভে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1-এ যাবো, বেশি দেরি করবো না, কেন কি ভিডিও লেন্দি হতে পারে কেননা অনেক কোশ্চেন যেহেতু ডিসকাস করবো। তো আমাদের দেখো কোশ্চেন নাম্বার 25 পর্যন্ত করেছিলাম, কোশ্চেন নাম্বার 26 থেকে আমরা ডিসকাস করা শুরু করব। কোশ্চেন নাম্বার 26-এ বলেছে দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার যার লেন্থ হচ্ছে এল। একটা তার আছে, ঠিক আছে, অর্থাৎ ওয়্যার একটা তার আছে যার লেন্থ হচ্ছে এল, এবং এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে এ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, এবং 1 ওহম এর রেজিস্ট্যান্স কত বলা হয়েছে, 1 ওহম বলা হয়েছে। দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার অফ দ্য সেম মেটেরিয়াল বাট দ্য লেন্থ ইজ 4L আর, এবং ক্রস সেকশন 5A। তাহলে তোমাদের বলা হয়েছে একটা তার, ধরে নাও এমন একটা তার আছে, ঠিক আছে, একটা তার এরকম আছে। এবার এই তারটা ধরে নিলাম দৈর্ঘ্য, আমরা কত দৈর্ঘ্য ধরে নিলাম এল, এবং এর এই ক্রস সেকশনের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের যে এরিয়া, ক্ষেত্রফলের যে এই ক্রস সেকশনের যে এরিয়া সেটাকে এ ধরা হয়েছে। ঠিক আছে, এবার এই যে ধাতব তারটি, সেই তারটি যে মেটেরিয়ালের তৈরি, সেই মেটেরিয়াল দিয়ে আমি আরো একটা তার তৈরি করলাম, ধরে নিলাম এটা আর একটা তার। ঠিক আছে, এবার এই তারটার যে দৈর্ঘ্য, সেই তারটার দৈর্ঘ্য কত বলে দেওয়া হয়েছে, সেই তার, এবং এই তারটার রেজিস্ট্যান্স বলে দেওয়া হয়েছে 1 ওহম। ঠিক আছে, এই তারটার রেজিস্ট্যান্স 1 ওহম বলে দেওয়া হয়েছে, এবং একই ধাতব তারের তৈরি আর একটা তার তৈরি করলাম, সেটা হচ্ছে সেই তার লেন্থ হচ্ছে 4L, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত লেন্থ হয়ে গেল এর কত, 4L হয়ে গেল। ঠিক আছে, 4L। এবার এর ক্রস সেকশন কি বলেছে, ক্রস সেকশন হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ সেম অ্যান্ড দ্য মেটেরিয়াল বাট দ্য 4L অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন 5A, অর্থাৎ ক্রস সেকশন এই যে ক্ষেত্রফল হচ্ছে কত, ক্রস সেকশন হচ্ছে ক্ষেত্রফল 5A। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে দিয়েছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ সেম। দুটো যদি বলেছে এই যে এর রেজিস্ট্যান্স, এই যে এই তারটির রেজিস্ট্যান্সও সেম বলেছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বার করতে হবে রোধ কত। ঠিক আছে, রেজিস্ট্যান্স সেম বলা হয় না, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার অফ দ্য সেম মেটেরিয়াল। আচ্ছা, রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার অফ দ্য সেম মেটেরিয়াল, অর্থাৎ একই ধাতব তৈরির, ধাতব তারের তৈরি যে তারটি পেলাম যার ক্রস সেকশন 5A এবং লেন্থ 4L, তার তোমাদেরকে বলেছে যে রেজিস্ট্যান্স বের করতে, অর্থাৎ এটাকে যদি আমি R1 ধরে নিই, আমাদেরকে R2 কত এটা বের করতে হবে। ঠিক আছে, R2 অর্থাৎ এই যে ধাতব তারটি, এই ধাতব তারের যে রেজিস্ট্যান্স সেটাকে আমি R2 এখানে লিখে দিলাম। এই R2 কে কিন্তু আমরা বের করতে হবে, এটাই কিন্তু আমাদের কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ R2 এর ভ্যালু কত। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে বলি, খুব সহজ একটা কোশ্চেন। সবসময় একটা জিনিস মনে করবে যে ধাতব তারের যে রেজিস্টিভিটি, রোধাঙ্ক নির্ভর করে কিন্তু উপাদানের উপরে, রোধাঙ্ক নির্ভর করে মেটেরিয়াল বা উপাদানের উপরে। ঠিক আছে, এবং আর একটা জিনিস মনে রাখবে, এই রোধাঙ্ক নির্ভর করে কিন্তু টেম্পারেচার উপরে, অর্থাৎ রোধাঙ্ক টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে এবার যেহেতু ধাতব তার দুটো একই উপাদানের তৈরি, তাহলে আমরা ধরে নিতে পারি এদের রো অর্থাৎ রোধাঙ্ক কি হবে, সেম অর্থাৎ কনস্ট্যান্ট হবে, সেম অর্থাৎ কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এবার আমরা জানি দেখো রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কি, রো এল বাই এ, তাই তো, রো এল বাই এ, এটা আমরা জানি। এবার যদি রো সেম হয়ে যায় দুটোর ক্ষেত্রে, তাহলে এই ফর্মুলাটাকেই মডিফিকেশন করে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু এল বাই এ। এবার প্রথম তারে তোমার যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স ছিল 1। ঠিক আছে, প্রথম তারে দেখো রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে, প্রথম তারে রেজিস্ট্যান্স বলে দিয়েছে 1, ভালো কথা।
তাহলে পরে দ্বিতীয় তারের তোমাদের রেজিস্ট্যান্স বের করতে হবে। এবার দেখো দ্বিতীয় তারের ক্ষেত্রে যদি আমি দ্বিতীয় তারকে আমি R2 ধরি, এটা R1। এবার দ্বিতীয় তারের যদি বলি R2 এর ক্ষেত্রেও যদি একই ফর্মুলা হবে, L/A হবে। এবার R2 এর ক্ষেত্রে লেন্থ কত আমাদেরকে বলে দেওয়া হয়েছে 4L, অর্থাৎ এখানে আমি লিখবো 4L, ঠিক আছে। এখানে আমি 4L লিখলাম এবং এরিয়া কত বলেছে, এরিয়া বলেছে 5A, তাহলে 5A লিখলাম এখানে আমি, ঠিক আছে। তাহলে 5A লিখলাম, 5 দিয়ে যদি আমি 4কে কাটি তাহলে কত আসবে, 0.8 L/A আসবে। এবার দেখো এই যে L/A টা কি, সেটা হচ্ছে R1, তাহলে L/A এর জায়গায় আমি লিখতে পারি 0.8 R1, অর্থাৎ আগের যা রেজিস্ট্যান্স হবে এখন তার রেজিস্ট্যান্স কিন্তু 0.8 হবে, ঠিক আছে। এবার দেখো 0.8 আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে আনসার করেছো সি, কেউ আনসার করেছো সি। সি কারেক্ট আনসার হবে না, অপশন বি কিন্তু কারেক্ট আনসার হবে। আর তার কারণটা কি, এই যে কোশ্চেনটা তোমাদেরকে বোঝালাম এটাতেই তোমাদের কিন্তু ক্লিয়ার যে কেন এটা আনসার 0.8 হবে, ঠিক আছে। সুতরাং যারা ভুল করলে তারা কিন্তু ঠিক করে নাও, এই কনসেপ্টগুলোকে কিন্তু ক্লিয়ার করে নাও। এবার দেখো পরীক্ষার হলে কিন্তু আমরা এই যে তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত কিছু করলাম, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমরা এত কিছু করবো না। পরীক্ষার হলে যেহেতু এখানে 1 বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে তোমার লেন্থ L আর ক্রস সেকশন হচ্ছে A বলে দিয়েছে, তাহলে যেহেতু একই উপাদানের তৈরি আমরা করে নেবো এটা LA। আর দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে কি করবো, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে লেন্থ বলে দিয়েছে 4L, অর্থাৎ 4L কে আমি উপরে রাখবো, অর্থাৎ লেন্থকে উপরে রাখবো এবং ক্রস সেকশনকে নিচে রাখবো, 5/4 করবো, 0.8 কিন্তু আমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য, এটা কিন্তু তোমাদের কনসেপ্ট বিল্ড আপ করার জন্য আমি এরকম ভাবে বোঝালাম, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমরা এরকম ভাবে করার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। পরের কোশ্চেনে ফোকাস করব, কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 এ বলেছে যখন একটি পরিবাহী 24 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয়, অর্থাৎ একটা 24 ভোল্ট কানেকশনের সাথে যুক্ত আছে এবং এর মধ্যে দিয়ে 96 মিলি অ্যাম্পিয়ার, এই যে কত মিলি অ্যাম্পিয়ার, এই জায়গাটাকে ভালো করে খেয়াল করবে, অ্যাম্পিয়ার না কিন্তু মিলি অ্যাম্পিয়ার বলেছে, কারেন্ট প্রবাহিত হয়, তখন পরিবাহীর রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স কত হবে তখন নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো খুব ইজি একটি প্রবলেম, তোমাদেরকে আমি বলবো একটা জিনিস খেয়াল রাখবে যে যদি তোমরা এই যে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে চাও, মিলি অ্যাম্পিয়ারকে তোমরা যদি অ্যাম্পিয়ারে পরিণত করতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাওয়ার জন্য কিন্তু তোমাকে কি করতে হবে, মিলি অ্যাম্পিয়ারকে 10⁻³ বা 10⁻³ দিয়ে গুণ করতে হবে, বা তোমরা বলতে পারো যে 10⁻³ দিয়ে ভাগ করতে হবে, এটাও বলতে পারো। তাহলে আমাদের এখানে আই এর ভ্যালু কত বলে দিয়েছে, আই এর ভ্যালু বলে দিয়েছে 96 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 96 মিলি অ্যাম্পিয়ারকে আমরা লিখবো কি 96 ইন্টু 10⁻³ এটা কি হয়ে গেল, অ্যাম্পিয়ার হয়ে গেল। এইবার আমরা জানি V ইজ ইকুয়াল টু IR, আমরা জানি V ইজ ইকুয়াল টু IR, তাহলে পরে আমাকে যদি আর এর ভ্যালু বের করতে হয় তাহলে আর ইজ ইকুয়াল টু স্বাভাবিকভাবে কি হয়ে যাবে, V/R হয়ে যাবে। এবার আমাদের ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে 24 ভোল্ট, দেখে নাও এখানে 24 ভোল্ট বলেছে, তাহলে এখানে আমরা 24 বসালাম। আই এর ভ্যালু কত আছে আমাদের কাছে, 96 ইন্টু 10⁻³, ঠিক আছে। এবার দেখো এই যে 10⁻³ মানে যদি এটা উল্টে যায় তাহলে এটা কি হয়ে যাবে, 24 ইন্টু 10⁻³ হয়ে যাবে, কেন ইনভার্স উপরে গেলে মাইনাস সাইনটা উপরে চলে যাবে বাই 96 থাকবে। তো 24 দিয়ে 96 কে কাটলে হচ্ছে 4, তাহলে 10⁻³ মানে কত, 10⁻³ মানে হচ্ছে 1000, 1000/4, তাহলে 1000/4 মানে কত, 250। এবার 250টা কিসে আসবে, 250টা আসবে কিন্তু ওহমে, ঠিক আছে, কেননা রেজিস্ট্যান্স, তাই জন্য অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এবং আমি দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 27 এরটা কিন্তু বি আনসার করেছো অনেকেই, ঠিক আছে। যারা যারা দেখছো কোশ্চেন নাম্বার 27 এরটা বি আনসার করেছো, সুব্রত, শুভঙ্কর, সৈকত আর অপু মিত্র। আচ্ছা অপু মিত্রকে মনে হয় আজকে আমি প্রথম দেখছি ক্লাসে, ঠিক আছে, ওয়েলকাম আমাদের ক্লাসে। তো সবার আনসার কিন্তু কারেক্ট হয়েছে, কোশ্চেন নাম্বার 27 কারেক্ট আনসার। এরপরে চলে আসবো পরের কোশ্চেন নাম্বার 28। দেখো আমি তোমাদেরকে বলবো যারা ক্লাসে এখনো জয়েন করেনি তাদের মধ্যে একটু লিঙ্কটা শেয়ার করে দাও, গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দাও, কেননা তারা প্রতিদিনই ক্লাসে থাকার চেষ্টা করে, হতে পারে কোনো কারণে হয়তো তাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়নি, লিঙ্কটা একটু শেয়ার করে দিও, আমরা যাতে ওরা ক্লাস হচ্ছে এটা বুঝতে পারি। তো কোশ্চেন নাম্বার 28 এ ফোকাস করবো। কোশ্চেন নাম্বার 28 এ বলেছে হাউ মেনি রেজিস্টার্স অফ 12 ওহম, অর্থাৎ কতগুলি 12 ওহমের রেজিস্ট্যান্স মাস্ট বি কানেক্টেড ইন প্যারালাল, অর্থাৎ প্যারালালে কানেক্টেড করতে হবে যাতে করে তাদের কম্বিনেশন রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের পরিমাণ 4 ওহম হয়।
ঠিক আছে, অর্থাৎ কতগুলি 12 ওহমের রেজিস্ট্যান্সকে যদি আমরা প্যারালালে কানেকশন করি তাদের সমতুল্য রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু 4 ওহম হবে। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন। দেখো তোমরা যদি নিউমেরিক্যাল কোশ্চেনগুলো যদি কনসেপ্ট বুঝতে পারো তাহলে দেখো খুব ইজি হয়ে যাবে কিন্তু কোশ্চেনটা। তো তোমাদেরকে বলি, দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/r ইজ ইকুয়াল টু কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এরকম করতে করতে কিন্তু ডট 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 যেতে যেতে কিন্তু আমি কি হয়ে যাবে প্লাস 1/rn হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কম্বাইন করে আমরা দেখতে পারবো সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু যেহেতু সেম, তাহলে পরে রেজিস্ট্যান্সের লসাগুর ভ্যালু অর্থাৎ r1 ইজ ইকুয়াল টু r2 ইজ ইকুয়াল টু r3 ইজ ইকুয়াল টু যদি rn হয় তাহলে পরে এরা সবাই সমান, তাহলে আমি নিচে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমি r1 লিখলাম। এবার উপরে কি আসবে, এদের সংখ্যার গুণফল হবে অর্থাৎ নাম্বার অফ রেজিস্ট্যান্স হয়ে যাবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 1/r ইজ ইকুয়াল টু কিন্তু n/r1, যেখানে r1 হচ্ছে একটি রেজিস্ট্যান্সের ভ্যালু, বা আমরা এটাকে লিখতে পারি এরকম ভাবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স r ইজ ইকুয়াল টু কিন্তু কি r1/n এরকম ভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমার এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু অর্থাৎ কত বলে দিয়েছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু 4 আছে। আমরা ফর্মুলাটাকে এরকম ভাবে না লিখে অন্যরকম ভাবে লিখে তাহলে আমাদের সুবিধা হবে, একবারে উত্তর চলে আসবে। আমাদের একবারে উত্তর চলে আসবে। দেখো আচ্ছা, আমাদের এখানে n এর ভ্যালু বের করতে হবে, তাহলে n ইজ ইকুয়াল টু আমরা কি করব, n ইজ ইকুয়াল টু কিন্তু আমরা r1/r করে দেবো। ঠিক আছে, তাহলে পরে r1 মানে কি যে কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে প্রত্যেক রেজিস্ট্যান্সের ভ্যালু কত 12, তাহলে আমরা এখানে 12 লিখলাম। আর r এর ভ্যালু কত বলেছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত 4 লিখলাম আমরা নিচে, তাহলে নাম্বার অফ রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয়ে গেল 3 হয়ে গেল, তাহলে কারেক্ট অ্যান্সার কি 3 রেজিস্টার্স হবে। এবং অপশন সি কিন্তু দেখতে পাচ্ছি, আচ্ছা শুভঙ্কর রেকমেন্ড করেছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ক্লাস ভালো লাগলে পরে প্রতিদিন ক্লাসে থাকার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 28, তো শুভঙ্করকেও থ্যাংক ইউ, শুভঙ্করের ভালো লেগেছে বলেই রেকমেন্ড করেছে। তো কোশ্চেন নাম্বার 28 এর কিন্তু আনসার কিন্তু সি হবে, এবং দেখতে পাচ্ছ আনসার সি, সিতে আছে 3, এই জন্য অপশন সি উত্তর হবে। এবং আমি দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 28 এর অনেকের কিন্তু আনসার সি হয়েছে, সুতরাং সবারই আনসার কিন্তু কারেক্ট। কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 কনসেপ্টগুলোকে সবাই আমি বলবো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, কনসেপ্ট বোঝার চেষ্টা করলে আমি একটু এলাবোরেটলি করানোর চেষ্টা করব যাতে তোমরা কনসেপ্টটা বুঝতে পারো। ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে আমি তোমাদেরকে বলবো যে শর্টগুলো শিখছো সেই শর্টগুলো কিন্তু খেয়াল রাখবে। অর্থাৎ এখান থেকে দেখো আমরা কি বললাম, নাম্বার অফ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি প্রতি একটি রেজিস্ট্যান্সের ভ্যালু বাই কি হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা আসলে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করবো যাতে করে আমাদের সময় বাঁচে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু খেয়াল রাখবে। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনে একদম লাস্ট লাইন অর্থাৎ ফর্মুলা দিয়ে তোমাদেরকে করার, যাতে করে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে, প্রথমে এলাবোরেটলি করাবো, বড় করে করাবো, তারপরে কিন্তু তোমাদের ফর্মুলাটা বোঝাবো। নেক্সট কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 বলেছে দুটি রোধ আছে, একটা হচ্ছে 10 ওহমের রোধ এ যেটি, আর বি হচ্ছে 20 ওহমের রোধ। এরা 6 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। আচ্ছা দেখো, ব্যাটারির কথা যখন আমি বলছি সবার আগে মনে রাখবা যে ব্যাটারি কি করে, ব্যাটারি কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর করে রাখে এবং পরে কিন্তু কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে ট্রান্সফার করে। এবং ব্যাটারির ইউনিট আমি আগেও বলেছিলাম, ব্যাটারির ইউনিট কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার অথবা মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে যে অ্যাম্পিয়ার আওয়ার অথবা মিলি অ্যাম্পিয়ার আওয়ার। আমরা যে মোবাইল কিনি, মোবাইলে 5000 mAh ব্যাটারি থাকে, তো 5000 mAh মানে কি 5000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। ব্যাটারির কিন্তু ইউনিট মিলি অ্যাম্পিয়ার আওয়ার, বা বড় ব্যাটারি হলে কিন্তু অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ইউনিট হয়। ঠিক আছে, এবং ব্যাটারি কি করে, চার্জকে স্টোর করে, এটা মনে রাখবে। তাহলে এটা 6 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত আছে। যদি এ এবং বি তে বিভব প্রভেদ V1 এবং V2 হয়, A1 B তে V1 এবং V2 হয়েছে, এবং I1 এবং I2 তাদের কারেন্ট হয়েছে, তাহলে তড়িৎ প্রবাহ V1/V2 এবং I1/I2 কি হবে। ঠিক আছে, তো দেখো খুবই ইজি একটি প্রবলেম, কোশ্চেন নাম্বার 29। আমি তোমাদেরকে একটা জিনিস ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করব। সাপোজ ধরে নাও এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এরকম একটা রেজিস্ট্যান্স আছে, তার পাশে এরকম আর একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, এরকম আর একটা রেজিস্ট্যান্স আছে। এবার এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কত 10 ওহম। ঠিক আছে, এর 10 ওহম, এবং এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 20 ওহম। ভালো কথা।
এবার তোমাদেরকে বলা হয়েছে যে 10 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ আমরা যদি মেপে দেখি, এর মধ্যে ভোল্টেজ কি পাবো, এর মধ্যে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে V1। এবং 20 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো, এই ভোল্টেজটাকে আমরা কি পাবো, ভোল্টেজটাকে কিন্তু আমরা পাবো V2। ঠিক আছে, এবার এদের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের অনুপাত অর্থাৎ I1/I2 এবং এদের মধ্যে দিয়ে যে ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেই ভোল্টেজ V1/V2 এর অনুপাত বের করতে হবে। কোশ্চেন নাম্বার 29 এর আনসার অনেকেই দিয়েছো আমি দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 29 এর আনসার সি। এবার আমি তোমাদেরকে বলি কিভাবে এই সি উত্তর আসলে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো I ইজ ইকুয়াল টু, যারা পারোনি তারা দেখে নাও, I ইজ ইকুয়াল টু কি V/R। আমরা জানি I ইজ ইকুয়াল টু V/R। তাহলে আমাদের সবার আগে প্রথমে দেখতে হবে যে এই যে রেজিস্ট্যান্স, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, 10 প্লাস 20। 10 প্লাস 20 মানে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু 30। তাহলে আমি আর এর জায়গায় কি লিখবো, আর এর জায়গায় লিখবো 30। এবং ব্যাটারির ভোল্টেজ কত এখানে বলে দেওয়া হয়েছে, ব্যাটারির ভোল্টেজ বলে দেওয়া হয়েছে 6 ভোল্ট। তাহলে ব্যাটারির ভোল্টেজ যদি আমি এখানে 6 লিখলাম, ঠিক আছে, তাহলে আমার এখানে এর মধ্যে দিয়ে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কত, প্রবাহিত কারেন্টের পরিমাণ কিন্তু 0.2 অ্যাম্পিয়ার। এবার তোমাদেরকে আমি বলে রাখবো, যখন কোনো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা হয় তখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ 10 ওহমের মধ্যে দিয়েও যে পরিমাণ কারেন্ট গেছে, 20 ওহমের মধ্যে দিয়েও কিন্তু ঠিক একই পরিমাণে কারেন্ট গেছে। তাহলে এদের যদি আমরা I1/I2 বের করি, তাহলে দেখতে পাবো দুজনের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট গেছে, অর্থাৎ 0.2/0.2, অর্থাৎ এদের কারেন্টের অনুপাত কিন্তু হবে 1। ঠিক আছে, তাহলে এই একটা আনসার আমরা পেয়ে গেলাম। এবার এদের অ্যাক্রসে ভোল্টেজের অনুপাত কি পাবো, তাহলে দেখো এই যে V1 এর ভ্যালু, আমরা আগে V1 এর ভ্যালু বের করব। V1 এর ভ্যালু যদি বের করি তাহলে V ইজ ইকুয়াল টু I ইন্টু R1 হবে। ঠিক আছে, I ইন্টু R1, যেখানে R1 হচ্ছে 10 ওহম এবং I এর ভ্যালু কত, 0.2। তাহলে 0.2 ইন্টু এখানে R এর মান কত, 10, আমরা এটা লিখলাম। তাহলে এটা হয়ে গেল কত, 2। আর V2 এর ভ্যালু ঠিক অনুরূপভাবে V2 এর ভ্যালু যদি কত হবে, 0.2, এবং এখানে R2 এর ভ্যালু কত, 0.20। তাহলে এটাকে যদি আমরা করি দেখতে পাবো কি, দেখতে পাবো যে এটা হয়ে গেল 4। তাহলে আমাদেরকে বলেছে V1/V2 এর অনুপাত। তাহলে V1/V2 এর অনুপাত মানে কত হলো, 2/4। 2/4 মানে কত, কিন্তু কি হয়ে গেল, 1/2। তাহলে V2/V1 এর ভ্যালু হয়ে গেল 1/2 এবং I1/I2 এর মান হয়ে গেল কিন্তু 1। তাহলে আমাদের এখানে কিন্তু প্রথমে বলেছে ভোল্টেজের অনুপাত অর্থাৎ V1/V2 দেখতে পাচ্ছ, তারপরে কারেন্টের ভ্যালু বলেছে অর্থাৎ 1/2, 1 আমাদের উত্তর হওয়া উচিত। তো দেখতে পাচ্ছি 1/2, 1 কিন্তু অপশন সি তে আছে, সেই জন্য অপশন সি উত্তর হবে। এবার দেখো তোমাদেরকে আমি বলবো এই সমস্ত কোশ্চেন গুলো পরীক্ষার হলে চটজলদি তোমরা কিভাবে করবে। তো দেখো তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এরা কি রয়েছে, এরা কিভাবে রয়েছে, এরা কিন্তু শ্রেণী সমবায়তে যুক্ত রয়েছে। তাহলে শ্রেণী সমবায়তে যুক্ত থাকলে কারেন্টের ভ্যালু কি হয়, সেম হয়। তাহলে এদের কারেন্টের ভ্যালু 1। তুমি তাহলে এখান থেকে দেখো যে তোমার কিন্তু কারেন্টের যে অনুপাতটা আছে সেটা 1 অপশন সি অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা তোমাদের উত্তর হবে। এবার সি হবে না ডি হবে, কি বোঝার জন্য আমাদেরকে V1/V2 এর অনুপাত বের করতে হবে। তাহলে আমরা জানি দেখো ওহমের সূত্র অনুযায়ী V ইজ ইকুয়াল টু I ইন্টু R। ঠিক আছে, তাহলে V ইজ ইকুয়াল টু I ইন্টু R যদি হয়, তাহলে I যদি কনস্ট্যান্ট হয়, V কার সাথে প্রপোর্শনাল, R এর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, V কার সাথে প্রপোর্শনাল হয়ে গেল, V হচ্ছে R এর সাথে প্রপোর্শনাল। অর্থাৎ যা রেজিস্ট্যান্স R1/R2 করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স কত আছে দেখো, প্রথমটার আছে 10, দ্বিতীয়টার আছে 20। তাহলে 10/20 আমরা ডাইরেক্ট লিখবো। তাহলে 10/20 মানে কত, 1/2 ডাইরেক্ট চলে আসবে, কেননা মানে সমানুপাতিক সম্পর্ক যুক্ত। আমরা কিন্তু এই যে এতগুলো জিনিসগুলো করলাম আমরা তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু বিষয়টা আমরা কিভাবে করব, একদম ডাইরেক্ট এরকম ভাবে করব, যেহেতু ওহমের সূত্র অনুযায়ী V ইজ ইকুয়াল টু IR। তাহলে পর আমরা কি করব, যেহেতু I কনস্ট্যান্ট, এটা সিরিজ সার্কিট। ঠিক আছে, সিরিজ সার্কিটে I কনস্ট্যান্ট, তাহলে I ইজ ইকুয়াল টু কি হবে, V/R হবে। তাহলে আমরা R এর অনুপাত বের করে দিলে কিন্তু পেয়ে যাবো একদম ডাইরেক্ট। তাহলে R এর অনুপাত 1/2, তাহলে দেখো 1/2 চলে আসলো অপশন সি তে, এবং কারেন্টের ভ্যালু 1। তাহলে কিন্তু আমরা শিওর শর্ট আনসারটা করতে পারবো এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু আনসার হয়ে যাবে। আমাদের অঙ্কটা পড়তে যেটুকু টাইম, তারপরে কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা তোমাদের খাতায় 1 নাম্বার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যদি তোমরা বুঝে করো। নেক্সট কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 তে বলেছে একটি এল দৈর্ঘ্যের এবং আর রোধের একটি তারকে এমন ভাবে নতুন আকার দেয়া হয় যে এর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেল, দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেল, এবং আয়তনের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ ক্ষেত্রফল একই থাকলো। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া একই থাকলো। নতুন তারের রোধ কত হবে তোমাদেরকে বের করতে বলা হয়েছে। ইংলিশ টার্ম
কোশ্চেন নাম্বার 31, কোশ্চেন নাম্বার 31 এ বলেছে কনসিডার টু ওয়্যার, আচ্ছা কোশ্চেন নাম্বার 31 এ বলেছে যে কনসিডার টু ওয়্যার অর্থাৎ দুটি ধাতব তার এ এবং বি একই তারের আচ্ছা কনসিডার টু ওয়্যার এ অ্যান্ড বি, কনসিডার টু ওয়্যার্স এ অ্যান্ড বি অফ সেম থিকনেস, একই থিকনেসের, বাট এল অ্যান্ড 5L, লেন্থ হচ্ছে একটার এল আর অপরটা হচ্ছে 5L রেসপেক্টিভলি। ইফ দ্য রেজিস্ট্যান্স অফ এ অ্যান্ড বি আর 1 এবং 2.5 রেসপেক্টিভলি, দ্য রেশিও অফ দ্য রেজিস্টিভিটি অফ এ অ্যান্ড বি। তা দেখো এখানে রেজিস্টিভিটি অর্থাৎ রো এর কথা বলতে বলেছে, অর্থাৎ রো 1 ইজ টু রো 2 তোমাদেরকে বের করতে হবে, রো 1 ইজ টু রো 2 তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমি ডাইরেক্ট জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে এখান থেকে রো 1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি আর এ বাই এল, এবং রো 2 এর ভ্যালু আমরা লিখতে পারি কি, রো 2 এর ভ্যালু লিখতে পারি যে একই হবে, রো 2 এর ভ্যালু হচ্ছে কিন্তু আর এ বাই এল হবে। এবার দেখো আমরা জাস্ট ভ্যালু বসাবো, প্রথমটার ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু কত 1, এবং প্রথমটার ক্ষেত্রে ক্রস সেকশন কত বলেছে, আচ্ছা এখানে বলেছে যে একই থিকনেস, তাহলে একই থিকনেস মানে আমরা ক্রস সেকশনকে সেম ধরে নিচ্ছি, তাহলে থিকনেস সেম, এখানে আমরা এই লিখছি, ঠিক আছে। দেখো এখানে এই অঙ্কটা দিয়ে তোমরা ভালো করে দেখার চেষ্টা করো, এখানে থিকনেস সেম বলেছে, ঠিক আছে, থিকনেস সেম বলেছে, তাই জন্য কিন্তু আমরা এরিয়াকে ধরে নিচ্ছি, দুটোরই এরিয়া সেম, ঠিক আছে, তাহলে এরিয়াকে আমরা এ ধরে নিচ্ছি। এবার এর লেন্থটা কি ছিল, এল ছিল, এবং অপরটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কত আছে, অপরটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স 2.5, তাহলে এখানে 2.5 লিখলাম এবং এরিয়াটাকে এই লিখলাম, এবং এল এর ক্ষেত্রে এল কত বলেছে, এলটা বলেছে কিন্তু 5L, এখানে আমরা 5L লিখলাম। তাহলে এটাকে যদি তুমি কাটো দেখো এই যে এ বাই এল কমন, কিন্তু এ বাই এল কমন, তাহলে 2.5 বাই এটা কি আসবে, রেশিও বলে 2.5 বাই 5, তাহলে 2.5 বাই 5 মানে কত 1/2, ঠিক আছে, 2.5 বাই 5 মানে সরি এটা 1/2 না, এটা 5 এদিকে চলে যাবে, অর্থাৎ 5:2.5 হবে, তাহলে 5:2.5 মানে কত 2:1 হবে, অর্থাৎ 2/1, অর্থাৎ 2/1 মানে কত 2, অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এই জন্য কোশ্চেন নাম্বার 31 এর আনসার কিন্তু ডি হবে, ঠিক আছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করেছে 32 এর 31 এরটা ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে ফোকাস করব 32 তে বলেছে একটা কপার ওয়্যার এ বি ইজ মেড অফ 3 পার্টস, আচ্ছা এসি সিডি এবং ডিবি, আচ্ছা একটা তার আছে, একটা তার আছে, কপারের তার আছে, এই তারটাকে 3টে পার্ট বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে এসি, ধরো এইটুকু পার্টের নাম হচ্ছে এসি, এইটুকু পার্টের নাম হচ্ছে সিডি, ভালো কথা, আর এইটুকু পার্টের নাম হচ্ছে ডিবি, ভালো কথা। এবার বলেছে ডিবি অফ দ্য রেজিস্ট্যান্স 2:3:4, এবং তাহলে এসি পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে 2, সিডি পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে 3, এবং ডিবি পার্টের রেজিস্ট্যান্স হচ্ছে 4। দ্য ওয়্যার ইজ কানেক্টেড টু এ ব্যাটারি, এবং ওই ওয়্যারটা একটা ব্যাটারির সাথে কানেক্টেড রয়েছে। ইফ V1 V2 V3 আর দ্য পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস এসি সিডি অ্যান্ড ডিবি, অর্থাৎ এসি এই জায়গার মধ্যে পোটেনশিয়াল ড্রপ অর্থাৎ ভোল্টেজ ড্রপ হচ্ছে তোমার V1, সিডির মধ্যে V2 এবং ডিবির মধ্যে V3 রেসপেক্টিভলি, তাহলে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 32 তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরো একবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো না একটা তার আছে, এরকম একটা লম্বা তার আছে, এই তারটাকে 3টে খণ্ড করা হয়েছে, প্রথম খণ্ডের নাম দেওয়া হয়েছে এসি, ঠিক আছে, এবং এই এসি অংশের রেজিস্ট্যান্সকে বলে দেওয়া হয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া হয়েছে কত 2, এবং এই অংশের তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ভোল্টেজ ড্রপ, এই অংশের ভোল্টেজ ড্রপ কত V1, এই অংশের ভোল্টেজ ড্রপ V1। দ্বিতীয় অংশের নাম দেওয়া হয়েছে সিডি, এই সিডি অংশের তোমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া হয়েছে 3 ওহম, ঠিক আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দেওয়া হয়েছে 3 ওহম, এবং ভোল্টেজ ড্রপ কত আছে V2। এবং লাস্ট অংশ অর্থাৎ ডিবি অংশ, এই ডিবি অংশের তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আছে 4 ইউনিট, এবং ভোল্টেজ ড্রপ আছে V3, ঠিক আছে, খুব ভালো কথা। এবার বলেছে এই রেসপেক্টে, এই যে তোমাদেরকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তার রেসপেক্টে এ বি সি ডি এই 4টের মধ্যে কোন স্টেটমেন্টটি সত্য। তো দেখো তোমাদেরকে আমি একটা জিনিস ভালো করে বলি, দেখো আগেও তোমাদেরকে বলেছি V ইজ ইকুয়াল টু I ইন্টু আর, আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী। এবার দেখো এরা যেহেতু 3টে অংশে বিভক্ত হয়েছে এবং একটা তারই, সুতরাং এই অংশটুকুকে একটা রেজিস্ট্যান্স যদি আমরা ধরি, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি,
অর্থাৎ এই অংশটিকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স ধরি, এই অংশটিকে আর একটা রেজিস্ট্যান্স ধরি এবং এই অংশটিকে যদি একটা রেজিস্ট্যান্স ধরি, অর্থাৎ এসি অংশকে একটা রেজিস্ট্যান্স, সিডি অংশকে একটা রেজিস্ট্যান্স এবং ডিবি অংশকে একটা রেজিস্ট্যান্স ধরি, তাহলে তিনটে রেজিস্ট্যান্সই কিন্তু দেখো এন্ড টু এন্ড কানেক্টেড আছে, অর্থাৎ কিভাবে যুক্ত আছে, শ্রেণী সমবায়তে যুক্ত আছে। এবার আমরা কি জানি শ্রেণী সমবায়তে কে কনস্ট্যান্ট থাকে, শ্রেণী সমবায়তে কিন্তু কারেন্ট কনস্ট্যান্ট থাকে। তাহলে কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, ভি কার সাথে সমান হবে, ভি হচ্ছে আর এর সাথে সমান হবে, অর্থাৎ যার রেজিস্ট্যান্স বেশি তার ভোল্টেজ ড্রপ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার ভোল্টেজ ড্রপ কম। ঠিক আছে, যার রেজিস্ট্যান্স বেশি তার ভোল্টেজ ড্রপ, মানে ভি এর সাথে দেখো ভি একদম ডাইরেক্ট আর এর সাথে সম্পর্কযুক্ত, ভি ইজ ইকুয়াল টু আর হবে। তাহলে পরে যার এখানে ভি ওয়ান ইজ টু ভি2 ইজ টু ভি3 ইজ ইকুয়াল টু আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিতে পারি, অর্থাৎ 2 ইজ টু 3 ইজ টু 4 হবে। তাহলে ভি1 ইজ টু ভি2 ইজ টু ভি3 ইজ ইকুয়াল টু 2 ইজ টু 3 ইজ টু 4, অপশন সি তে রয়েছে, সেই জন্য কিন্তু অপশন সি তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 32 আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই একটু কমেন্ট করে জানাও যে কোশ্চেন নাম্বার 32 তোমরা বুঝতে পেরেছো কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানাও কোশ্চেন নাম্বার 32। আচ্ছা, সিরিজ না প্যারালাল, এখানে তো দেখো একটা তারের তিনটে অংশ ধরেছি সেই জন্য তো সিরিজ, তো সিরিজ প্যারালাল বলার কি আছে এখানে, একটা তারের এন্ড টু এন্ড জুড়েছে মানেই তো আমরা এটাকে সিরিজ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো পরের কোশ্চেনে ফোকাস করবো। পরের কোশ্চেনে বলেছে, কোশ্চেন নাম্বার 33 তে বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ এ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম এ স্টেট কন্ডাক্টর ক্যারিং দ্য কারেন্ট I1 I2I এবং 3I বাই 1 এর আর B1 B2 এবং B3 রেসপেক্টিভলি, হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ কারেক্ট। অর্থাৎ একটি সরল পরিবাহী I 2I এবং 3I কারেন্ট পরিবহন করে, এর থেকে আর দূরত্বের বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মাত্রা যথাক্রমে B1 B2 এবং B3, নিচের কোন সম্পর্কটি সঠিক হবে। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে আমি বলি কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33 তে মনে রাখবে যে বি ইজ ইকুয়াল টু কি হবে, বি ইজ ইকুয়াল টু কিন্তু হবে মিউ নট ইন্টু আই বাই 2πr, যেখানে মিউ নট বাই 2πr ইজ ইকুয়াল টু কি, মিউ নট বাই 2πr ইজ ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এই পোর্শনটুকুর ভ্যালু হচ্ছে এস, ধরে নাও সাপোজ আমরা ধরে নিলাম মিউ নট বাই 2πr কিন্তু সেম, বাট এইটুকু অংশের ভ্যালু হচ্ছে আমি ধরে নিচ্ছি এস। ঠিক আছে, এবং আই হচ্ছে গিয়ে কি, আই হচ্ছে কারেন্ট। এবার মিউ নট বাই 2πr ইজ ইকুয়াল টু আমি সেম ধরে নিচ্ছি, কেন, কারণটা হচ্ছে বলেছে এখানে দেখো ধরে নিয়ে বলে দিয়েছে আচ্ছা আচ্ছা তোমাদেরকে একটা রিলেটেড কোশ্চেন বলে দিই, এখানে একটা জিনিস নোট ডাউন করো যে মিউ নট অর্থাৎ ফ্রি স্পেসের ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেট, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এবার তোমাদেরকে দেখো আমি ধরে নিলাম মিউ নট বাই 2πr এইটুকু অংশের ভ্যালু হচ্ছে এস। ঠিক আছে, মিউ নট বাই 2πr এইটুকু ভ্যালু ধরে নিলাম আমরা এস। ঠিক আছে, কারণ এটা কি হচ্ছে, এটা হচ্ছে এই মিউ নট বাই 2πr, এটা হচ্ছে মিউ নট মানে হচ্ছে পারমিয়েবিলিটি অফ দ্য ফ্রি স্পেস। তাহলে এই পারমিয়েবিলিটি মিউ নটের ভ্যালু কত, মিউ নটের ভ্যালু হচ্ছে 4π, এটা নোট ডাউন করো 4π ইন্টু 10⁻⁷, ঠিক আছে, হেনরি পার মিটার, এটা হচ্ছে মিউ নটের ভ্যালু। ঠিক আছে,
এবার আমি তোমাদেরকে একটা জিনিস ভালো করে দেখো, মিউ নট বাই 2 π r ইজ ইকুয়াল টু যদি এস হয়, তাহলে পরে এখানে আমরা কি পেলাম, বি ইজ ইকুয়াল টু এস ইন্টু আই। তাহলে পরে এস এর ভ্যালু, এই যে দেখো এস এর ভ্যালু, কেন দেখো এখানে আর এর ভ্যালু, যে মিউ, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে মিউ নট বাই 2 π r কে আমরা কনস্ট্যান্ট কেন ধরলাম, দেখো এখানে কনস্ট্যান্ট ধরার কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে যে আর এর ভ্যালু সেম, বলেছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স আর। দেখো এই যে ডিস্টেন্স আর এর ভ্যালু সেম। এবার মিউ নট হচ্ছে ফ্রি স্পেস, এখানে কিছু বলে দেয়নি বলে ফ্রি স্পেস ধরলাম, তাহলে মিউ নট এর ভ্যালুও সেম, তাহলে এখানে পাই এর ভ্যালু সেম, তাহলে কি মিউ নট হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, এই জন্য এইটুকু পোর্শনকে আমরা ধরে নিলাম যে এর কোনো চেঞ্জেস হবে না, অর্থাৎ এইটুকুর ভ্যালু কিন্তু হয়ে যাবে এস। তাহলে আমরা এখানে কি লিখলাম, মিউ নট বাই 2π r এর জায়গায় আমরা কি লিখলাম, এস লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আই হচ্ছে ভ্যারিয়েবল, কেননা আই এর ভ্যালু দেখো এখানে আই হচ্ছে, এখানে 2i হচ্ছে, এখানে 3i হচ্ছে, তাহলে এই বি ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে হবে, আই এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে বি, অর্থাৎ বি এর ভ্যালু যদি বেশি হতে হয় তাহলে আই এর ভ্যালু বেশি হতে হবে, বি এর ভ্যালু যদি বেশি হতে হয় আই এর ভ্যালু বেশি হতে হবে, এবং বি এর ভ্যালু যদি কম হয় তাহলে আই এর ভ্যালু কিন্তু কম হবে। তাহলে পরে এখানে সব থেকে আই এর ভ্যালু বেশি কত, 3i এর, তার থেকে কম 2i, তারপর থেকে কিন্তু আই, তাহলে আমাদের পিছন দিক থেকে দেখতে হবে, অর্থাৎ B3 গ্রেটার দেন B2 গ্রেটার দেন B1, অর্থাৎ অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33 আনসার দেখো, যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। 33 এর পরে আমরা 34 এ ফোকাস করব, কোশ্চেন নাম্বার 33 এর পরে 34 এ ফোকাস করব। 34 এ বলেছে ইফ দ্য ইনডিউসড কারেন্ট ইন দ্য কয়েল অফ এ কন্ডাক্টর অফ রেজিস্ট্যান্স 4 ওহম, একটা একটা কি আছে, দ্য ইনডিউসড কারেন্ট ইন দ্য কন্ডাক্টর অফ এ রেজিস্ট্যান্স 4 ওহম। আচ্ছা, ইনডিউসড কারেন্টের পরিমাণ, if the induced current of a coil conductor of resistance 4 ohm is 1 milliampere, অর্থাৎ 1 milliampere কারেন্ট তৈরি হচ্ছে, 4 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে ইএমএফ ইনডিউস ইন দা কয়েল কত, ইএমএফ এর পরিমাণ কত, বলেছে 4 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর কুণ্ডলীতে পরিবর্ত তড়িৎ 1 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার তৈরি হচ্ছে, তাহলে কয়েলের ইএমএফ এর পরিমাণ কত, ইএমএফ অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু কত নির্ণয় করো, ঠিক আছে। তো তোমাদের দেখো ইএমএফ, ঠিক আছে, বা ভোল্টেজ একই ব্যাপার, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু কি, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে কারেন্টের ভ্যালু কত আছে, কারেন্টের ভ্যালু বলে দিয়েছে এখানে 1 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, এখানে আমরা মিলিঅ্যাম্পিয়ার আওয়ারকে কোনো চেঞ্জ করব না, এখানে 1 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারই রেখে দেবো। আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 4 ওহম, ঠিক আছে, এটাকে গুণ করলে পাবো কত, 4। এবার ইএমএফ এর ভ্যালু কিসে হবে, মিলি ভোল্টে হবে কিন্তু, ঠিক আছে, যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে এখানে মিলি ভোল্টে কিন্তু আনসারটা আসবে, তাহলে অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 34 এর আনসার যারা বুঝতে পারোনি আনসার কমেন্ট করে জানাও। যারা স্ট্রিম দেখছো তাদেরকে বলবো স্ট্রিমটাকে একটু লাইক করে দিও। সুব্রত, কি বুঝতে এখনো অসুবিধা হচ্ছে? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো, নেক্সট কোশ্চেনে ফোকাস করব। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, 34 এর পরে 35 এ বলেছে when 60 kilojoule heat is produced by the heater in 1 minute 20 second then its power will be, যদি বলা হয় 60 কিলোজুল হিট তৈরি হচ্ছে একটি হিটারে 1 মিনিট সময়ের ব্যবধানে, 1 মিনিট 20 সেকেন্ড সময়ের ব্যবধানে, তাহলে পাওয়ারের পরিমাণ কত, ঠিক আছে, পাওয়ারের পরিমাণ কত আনসার কমেন্ট করে জানাও। আমি আনসারটি করতে লাগি। দেখো কোশ্চেন নাম্বার 35, কোশ্চেন নাম্বার 35 এ কি বলেছে যে পাওয়ার, আমরা কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু, পাওয়ার ইজ ইকুয়াল টু কি, পাওয়ার ইজ ইকুয়াল টু কার্য বা ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম ইজ ইকুয়াল টু পাওয়ার। তাহলে ওয়ার্কের ভ্যালু এখানে কত বলেছে, 60 কিলোজুল, তাহলে 60 কিলোজুলকে আমরা কি করব,
10⁻³ দিয়ে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে, এটা জুল হয়ে যাবে। এবং সময়ের ভ্যালু কত, 1 মিনিট 20 সেকেন্ড, তাহলে 1 মিনিট 20 সেকেন্ডের ভ্যালু কত, 1 মিনিট 20 সেকেন্ড মানে কিন্তু 80। তো 20 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 হবে, 20 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 4। তাহলে উপরে চলে আসবে কত, 10⁻³ মানে 1000/4, তাহলে 1000/4 মানে কত, 250, 250। এবার 250টা কিসে আসবে, ওয়াটে আসবে, যেহেতু কিলো জুলকে আমরা জুলে কনভার্ট করে নিয়েছি। তাহলে 250 এখানে 250 উপরে 3 রয়ে গেছে, এখানে 3 ছিল, 3টাকে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে 250 না হবে 750, 750 ওয়াট কিন্তু কারেক্ট আনসার হবে। এবং 750 ওয়াট অপশন এতে রয়েছে, আমি দেখতে পাচ্ছি 34। কোশ্চেন নাম্বার 35 এর আনসার সবাই কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 35 সবাই আনসার কমেন্ট করে জানাও। 35, 36, 36 এর আনসার কমেন্ট করো। বলেছে ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য ওয়্যার অফ 1200 কুলম অফ চার্জ পাস থ্রু 10 মিনিটস। অর্থাৎ বলেছে ক্যালকুলেট করতে বলেছে কারেন্টের ভ্যালু, ক্যালকুলেট দ্য কারেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে একটা ওয়্যার যার মধ্যে দিয়ে 1200 কুলম চার্জ প্রবাহিত হচ্ছে, পাসেস থ্রু 10 মিনিটস, 10 মিনিট সময়ের ব্যবধানে। অর্থাৎ 10 মিনিটে যদি 1200 কুলম চার্জ হয় তাহলে পরে তোমাদেরকে কারেন্টের পরিমাণ বের করতে বলেছে। তো তোমাদেরকে আমি দেখো বলে রাখি, চার্জ, ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কি হবে, কারেন্ট ইনটু টাইম। ইলেকট্রিক চার্জ ইজ ইকুয়াল টু কিন্তু কারেন্ট ইনটু টাইম, এবং চার্জের ইউনিট কি হবে, অ্যাম্পিয়ার আওয়ার অথবা মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, ইলেকট্রিক চার্জ অ্যাম্পিয়ার আওয়ার বা মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এখানে তোমাকে কারেন্টের ভ্যালু যদি বের করতে বলে, চার্জ ইজ ইকুয়াল টু, চার্জকে যদি লিখি চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম, তাহলে পরে কারেন্ট ইজ ইকুয়াল টু স্বাভাবিকভাবে কি হবে, চার্জ বাই টাইম, তাই তো। এখানে চার্জের ভ্যালু কত আছে, চার্জের ভ্যালু আছে 1200 কুলম, এবং টাইমের পরিমাণ কত বলেছে, 10 মিনিট। তাহলে 10 মিনিট মানে কত, 10 মিনিট মানে কিন্তু 600 সেকেন্ড। তাহলে এখান থেকে 0 0 কেটে দাও, 6 দিয়ে 120কে কাটলে কত হয়, 6 দিয়ে 120কে কাটলে পরে 10 মিনিট, 10 মিনিট মানে 60 600, ঠিকই আছে। আর এখানে চার্জের ভ্যালু 1200 কুলম, এখানে আমি একটা শূন্য বেশি দিয়েছি, 0 0 এখানে কেটে দাও, এখানে 0 0 কেটে দাও, 6 দিয়ে 12কে কাটলে 2 হয়। তাহলে 2 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট প্রবাহিত হবে। অপশন সি কারেক্ট আনসার হবে, অপশন সি। এবং কোশ্চেন নাম্বার 36 এর আনসার সবাই অপশন সি করেছো, ভালো লাগছে দেখে। কোশ্চেন নাম্বার 36 এর আনসার সবাই সি করেছো। নেক্সট কোশ্চেনে ফোকাস করবো, কোশ্চেন নাম্বার 37। 37-এ বলেছে যদি 3টে রেজিস্ট্যান্স থাকে, 3 ওহম, 2 ওহম এবং 6 ওহম, যারা কানেক্টেড রয়েছে কিভাবে, সিরিজে কানেক্টেড রয়েছে, কম্বিনেশন উইথ 9 ভোল্ট ব্যাটারি, 9 ভোল্ট ব্যাটারির সাথে, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 60 রেজিস্টার্স উইল বি কত। তাহলে 60 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তোমার ভোল্টেজ ড্রপ কত হবে এটা বের করতে হবে। তো দেখো তোমাদেরকে আমি একটা আনসার বলি, একটা জিনিস ভালো করে বুঝবে। এখানে প্রথম কথা সিরিজে কানেক্টেড রয়েছে, তাহলে সিরিজে কানেক্টেড যদি থাকে তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, 3 + 2 + 6 মানে কত, 11 ওহম হচ্ছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। খুব ভালো কথা। এবার আমরা জানি যে I ইজ ইকুয়াল টু কি, I ইজ ইকুয়াল টু V/R। তাহলে I ইজ ইকুয়াল টু যদি V/R হয় তাহলে V এর ভ্যালু কত, V এর ভ্যালু হচ্ছে 9, আর R এর ভ্যালু কত, 11। তাহলে 9/11 কিন্তু হয়ে গেল তোমার কারেন্টের ভ্যালু। এবার তোমাকে বলেছে 60 ভোল্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স, 60 ভোল্টের অ্যাক্রসে, 60 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের পরিমাণ কত হবে। তাহলে যেহেতু এটা সিরিজে কানেক্টেড তাহলে প্রত্যেকের মধ্যে দিয়ে ইকুয়াল পরিমাণ কারেন্ট যাবে। তাহলে আমরা যদি দেখি V ইজ ইকুয়াল টু IR, তাহলে পরে V ইজ ইকুয়াল টু যদি IR হয়, কারেন্টের ভ্যালু কত, 9/11ই থাকবে। আর রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে বলেছে কত, স্পেসিফিক্যালি 60, 60-এর অ্যাক্রসে আমাকে বের করতে হবে। তাহলে কি হবে, 540/11 আসবে। ঠিক আছে, 540/11। তাহলে এবার এটাকে আমরা কিভাবে আনসার করবো, দেখো 540কে যদি 11 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, 5-এর থেকে একটু কম আসবে কিন্তু। তাহলে 5-এর নিয়ারেস্ট আনসার কি আছে, অপশন ডি আছে। 4.9 কিন্তু কারেক্ট আনসার হবে, এর জন্য কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করার কোনো দরকার হবে না। কোশ্চেন নাম্বার 37-এ 6 কোনটা 6, সৈকতের কমেন্ট আমি ঠিক বুঝতে পারলাম না। কোশ্চেন নাম্বার 36 7-এরটা কি 6 হবে আমি বুঝতে পারলাম না, কোনটা 6।
37। সিক্সটি তো অবশ্যই হবে, সিক্সটি এখানে পোটেনশিয়াল ডিফারেন্স বলে দিয়েছে, তো ছয় কেন হবে? ছয় তো ও আচ্ছা, এখানে ছয় হবে, ঠিক আছে। 54/11 করে নাও, 54/11 4.9, ঠিক আছে, একদম ঠিক। ওকে, নেক্সট। হ্যাঁ, বাংলার লেখাটাকে যদি কখন যেখানে যেখানে ভুল থাকবে সেখানে সে ইংলিশ লেখাটাকে কনসিডার করবে, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেনে চলে যাবো 38। 38-এ বলেছে যে আশুতোষ আশুতোষ প্লটেড ভোল্টেজ এগেনস্ট কারেন্ট ফর 2 ohmic conductor and found the slope of these two conductor is 10 and 50 respectively. If the same 20-volt battery is connected across the 2 ohmic wires separately, what will be the ratio of the current flow in this? ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 এর আনসার কমেন্ট করে জানাও। তোমাদেরকে বলেছে যে আশুতোষ কি করেছে, একটা ভোল্টেজ কারেন্ট প্লট করেছে একটা ওহমিক কন্ডাক্টরকে নিয়ে, এবং দেখেছে যে স্লোপ পেয়েছে এখানে 10 এবং 50 পেয়েছে, দুটো স্লোপ রেসপেক্টিভলি। যদি সেম 20 ভোল্ট ব্যাটারির সাথে কানেক্ট করা হয়, তাহলে দিস ওহমিক ওয়্যার সেপারেটলি, যদি আলাদাভাবে কানেক্ট করা হয়, তাহলে রেশিও কত হবে কারেন্ট ফ্লো ইন দা সার্কিট। তাহলে দেখো, যদি ওহমিক মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা জানি ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, ভোল্টেজ ইজ ইকুয়াল টু যদি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স হয়, তাহলে পরে এখানে ভোল্টেজের পরিমাণ 20 বলে দিয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট আমরা লিখতে পারি যে কারেন্ট ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু যদি ভি বাই আর হয়, তাহলে ভোল্টেজের ভ্যালু এখানে কত 20, রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে কত বলে দিয়েছে, প্রথমটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স আছে 10, তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা হবে 2, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে 20/50। এখানে যদি 20/50 হয় তাহলে কত হবে 4, ঠিক আছে। 20/50 মানে কত হবে, 20/50 মানে কিন্তু 4 হবে, ঠিক আছে। সরি, 20/50 কোথা থেকে আসবে? আচ্ছা, 20/50 আমরা রেখে দিচ্ছি, 20/50 এখানে রেখে দিচ্ছি। এবার এদের রেশিও যদি আমরা বার করি, তাহলে আমরা এখানে পাবো I1:I2, ঠিক আছে, I1:I2 পাবো। তাহলে এখানে কি হবে 2:20/50 পাবো, 2:20/50 পাবো। তাহলে এখানে কি পাবো আমরা, দেখো 100:20, 100:20 হবে। তাহলে 100:20 মানে কত, 5:1 আমাদের আনসার হবে। তাহলে 5:1 কে অপশন বি তে রয়েছে, এই জন্য অপশন বি কিন্তু কারেক্ট আনসার হবে। কোশ্চেন নাম্বার 38, শুভঙ্কর কারেক্ট আনসার দিয়েছে, সুখেন কারেক্ট আনসার দিয়েছে। সবাইকে বলবো যে কোশ্চেন নাম্বারটা লিখে তারপরে আনসার করলে খুব ভালো হয়। কোশ্চেন নাম্বারটা লেখো সবার প্রথমে, এখানে কোশ্চেন নাম্বারটা দেখো, প্রথমে 38 আছে, 38 লিখে তারপরে আনসার করো, তাহলে বুঝতে সুবিধা হয়। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39-এ বলেছে যে একটি বাড়িতে যথাক্রমে বৈদ্যুতিক এ, বি এবং সি বাল্বগুলি 30 ওয়াট, 60 ওয়াট এবং 75 ওয়াট এর একটি উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত, নিচের কোনটি সঠিক? তো তোমাদেরকে আমি দেখো এই কনসেপ্টটা আগেও দিয়েছিলাম যে সিরিজ বা শ্রেণী সমবায়িত যদি থাকে, তাহলে যেই বাল্বের ওয়াটেজ সব থেকে কম, যেই শ্রেণীর ক্ষেত্রে কি হবে, যার ওয়াটেজ কম সে বেশি কিন্তু করবে কি গ্লো, অর্থাৎ গ্লো করতে গেলে ওয়াটেজ কিন্তু কম হতে হবে, যার ওয়াটেজ কম সে বেশি গ্লো করবে শ্রেণীর ক্ষেত্রে। আর সমান্তরালের ক্ষেত্রে যার ওয়াটেজ বেশি কিন্তু সে বেশি করবে গ্লো, ঠিক আছে, সে বেশি করবে গ্লো। শ্রেণীর ক্ষেত্রে কি হবে, যার ওয়াটেজ কম সে বেশি গ্লো করবে, আর সমান্তরালের ক্ষেত্রে যার ওয়াটেজ বেশি সে বেশি গ্লো করবে। তাহলে পরে এখানে আমরা দেখব যার ওয়াটেজ সব থেকে, এখানে কিভাবে বলেছে, এ বি সি আর রেটিং 30, 60 এবং 75 ওয়াট রেসপেক্টিভলি কানেক্টেড ইন প্যারালাল। তাহলে প্যারালালে যদি থাকে তাহলে 75 ওয়াট সব থেকে বেশি গ্লো করবে, তার থেকে কম 60, তার থেকে কম করবে 30,
ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আনসার কি হবে কোশ্চেন নাম্বার 39 এর, কোশ্চেন নাম্বার 39 এর আনসার কিন্তু হবে অপশন ডি, অর্থাৎ ব্রাইটনেস বাল্ব সি ইজ ম্যাক্সিমাম, এইটা কিন্তু কারেক্ট আনসার হবে। এবং কোশ্চেন নাম্বার 39 এর আনসার বি কেন বলছো? এখানে তো প্যারালাল বলে দিয়েছে, ভালো করে দেখো, এখানে প্যারালাল বলে দিয়েছে। যদি প্যারালাল থাকে তাহলে যার ওয়াটেজ বেশি সে বেশি গ্লো করবে, যদি সিরিজ বলতো তাহলে যার ওয়াটেজ কম সে বেশি গ্লো করতো। তাহলে কোশ্চেন নাম্বার 39 এর কি বি হবে না ডি হবে? টাইপিং মিস্টেক থাকলে ঠিক করে নাও। ব্রাইটনেস অফ বি ইজ মিনিমাম, বি এর মিনিমাম অবশ্যই না, বি এর হচ্ছে ইন্টারমিডিয়েট। কার বেশি কমেন্ট করে জানাও। 39 এর পরে 40 তে দেখবো, 40 তে কি বলেছে, ধরি দুটি কয়েল এ এবং বি, কয়েল এ কে কয়েল বি দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে, লুপের সংখ্যা একই আছে, বি লুপের সংখ্যা এ এর তুলনায় দ্বিগুণ আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার বলেছে যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার স্থির, ঠিক আছে, প্রাথমিক এবং চূড়ান্ত ইএমএফ এর অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কেতে তোমাদেরকে যে একটা ক্লু দিয়েছে, সেই ক্লুটা কি, ইএমএফ, ঠিক আছে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স যেটাকে কি বলা, যেটা কি দিয়ে প্রকাশ করা হয়, এফ সাইলেন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে এফ সাইলেন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, মাইনাস এন ডি ফাই বাই ডিটি, ঠিক আছে। তাহলে যেখানে ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়াল টু কি, ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়াল টু কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স, ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স, ডি ফাই বাই ডিটি ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফ্লাক্স, আর এন হচ্ছে নাম্বার অফ লুপস, নাম্বার অফ লুপস। এবার একটা জিনিস ভালো করে দেখো যে তোমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ সেম আছে, অর্থাৎ ডি ফাই বাই ডিটি কিন্তু সেম হবে, ঠিক আছে, ডি ফাই বাই ডিটি কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এফ সাইলেন্টটা কার সাথে নির্ভর করবে, নাম্বার অফ টার্নের উপরে নির্ভর করবে, ডাইরেক্টলি এফ নির্ভর করবে। তাহলে নাম্বার অফ টার্ন n1 is to n2 is equal to কি হবে, 1:2 হয়ে যাবে। তাহলে 1:2 কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। দেখো যে কোশ্চেনগুলো একটু বেশি মনে হয় কঠিন সেগুলোই কিন্তু বেশি সহজ লাগে, ঠিক আছে। হ্যাঁ, আগের কোশ্চেনে সি এর ব্রাইটনেস সব থেকে বেশি, একদম কারেক্ট। তো কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40 কিন্তু সি আনসার হবে, 40 আনসার অপশন সি। নেক্সট কোশ্চেনে চলে যাবো। 41 এ কি বলেছে, ইন এ সার্কিট দেয়ার আর 5 রেজিস্টার, 5টা রেজিস্টার আছে 5 ওহমের, এবং দে আর কানেক্টেড সাচ এ ওয়ে দ্যাট রেজিস্টার্স অফ দ্য সার্কিট ইজ দ্য ম্যাক্সিমাম। আচ্ছা দেখো, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অর্থাৎ ম্যাক্সিমাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ক্রিয়েট করতে হয় তাহলে রেজিস্ট্যান্স গুলোকে শ্রেণীতে লাগাতে হবে। নাও দিস সার্কিট ইজ কানেক্টেড বাই দ্য ব্যাটারি ইজ 15 ভোল্ট, তাহলে 15 ভোল্টের সাথে এটা কানেক্ট করা হয়েছে। দ্য কারেন্ট ফ্লো থ্রু দ্য সার্কিট, কারেন্ট এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো এই যে 5টা রেজিস্ট্যান্স আছে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, 25, 5টা রেজিস্ট্যান্স 5 × 5 মানে 25 হয়ে যাবে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবং এখানে ভোল্টেজের ভ্যালু কত বলে দিয়েছে, ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে 15 ভোল্ট। তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি আইআর হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু যদি আইআর হয়, এখানে জিনিস মনে রাখতে হবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট কত প্রবাহিত হবে, কারেন্ট ইজ ইকুয়াল টু কি ভি বাই আর হবে। তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে তোমাদেরকে এখানে বলে দিয়েছে 15 ভোল্টের ব্যাটারি, আর রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে 25, ঠিক আছে। তাহলে এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে কত পাবে, 15/25 ইজ ইকুয়াল টু কিন্তু 0.6 কি হবে, কারেন্টের পরিমাণ অ্যাম্পিয়ার হবে। অপশন সি, সুখেন দেখছি কারেক্ট আনসার দিয়েছো, বাকিরা আনসার করো। কোশ্চেন কি বেশি টাফ হয়ে গেছে? সবাই একটু কমেন্ট করো তো, কোশ্চেন সিলেকশন একটু টাফ হয়ে গেছে? এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলো পরের কোশ্চেনে ফোকাস করি, কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 তে কি বলেছে, একটি বৈদ্যুতিক সার্কিটে 4টি বাল্ব একে অপরের সাথে সমান্তরালে 10 ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত থাকে, ঠিক আছে। যখন 4টি বাল্ব জ্বলে তখন 4 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট রেকর্ড করা হয়, বর্তনীর শক্তি এবং প্রতিটি বাল্বের রোধ কত হবে নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, ধীর স্থির ভাবে আনসার করো। কোশ্চেন নাম্বার 42।
দেখো কোশ্চেন নাম্বার 42 তে তোমাদেরকে বলেছে কি কি বের করতে হবে, বলেছে দ্য পাওয়ার বের করতে হবে অ্যান্ড রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে দেখো প্রথমে পাওয়ার বের করি। পাওয়ার ইজ ইকুয়াল টু কি, ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট যদি হয়, এখানে ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে 10 এবং কারেন্টের ভ্যালু বলে দিয়েছে কত, 4 অ্যাম্পিয়ার। তাহলে এখানে ভোল্টেজ, এখানে হচ্ছে পাওয়ারের ভ্যালু হয়ে গেল 40 ওয়াট। এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের আর বাদ বাকি কোনো কিছু না করলেও কিন্তু অপশন বি আমরা দাগিয়ে দিতে পারি, ঠিক আছে। অপশন বি কিন্তু আমরা দাগিয়ে দিতে পারি, কিন্তু তবুও বাদ বাকি অংশটা আমরা করার চেষ্টা করব। বাদ বাকি অংশে তোমাদেরকে কি বলেছে, কি বের করতে হবে, বের করতে হবে হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এখানে তোমাদেরকে বলে দিয়েছে যে আচ্ছা, তাহলে এখান থেকে দেখো তোমাদেরকে এখান থেকে বের করতে হবে রেজিস্ট্যান্সের ভ্যালু। আমরা জানি কি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার বাই পি লিখতে পারি, তাই লিখলাম। তাহলে এখানে পাওয়ারের ভ্যালু কত, পাওয়ারের ভ্যালু হচ্ছে 40, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু কিন্তু তোমাদেরকে এখানে বলে দিয়েছে কত, 10 ভোল্টের ব্যাটারি, তাই তো। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 10, মানে 10 স্কোয়ার মানে 100। তাহলে 40 বাই যদি 100 করো, তাহলে কারেন্টের এখানে আর এর ভ্যালু কত হয়ে যাবে, আর এর ভ্যালু হয়ে যাবে 2.5, তাই তো। তাহলে মানে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আর এর ভ্যালু 1 বাই আর এর ভ্যালু হচ্ছে 2 মানে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2.5, তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। এবার 1 বাই আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি, নাম্বার অফ রেজিস্ট্যান্স বাই প্রত্যেকটি রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা যদি বের করি ইচ রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হয়, তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে, নাম্বার অফ রেজিস্ট্যান্স ইনটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 0.25, এবং নাম্বার অফ রেজিস্ট্যান্সের ভ্যালু কত, নাম্বার অফ রেজিস্ট্যান্সের ভ্যালু এখানে বলে দিয়েছে 4টে, 4 বলে দিয়েছে। তাহলে 2.5 এর সাথে 4 গুণ করবো, 2.5 ইন্টু 4 করলে কত হবে, 10 হবে। অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 10। দেখো 10 চলে আসলো। তাহলে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 42। নেক্সট নেক্সট কোশ্চেনে ফোকাস করবো। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখে নাও। সুব্রত আনসার এক্সপেক্ট করবো তোর কাছ থেকে। কোশ্চেন নাম্বার 43 তে বলেছে একটি বৈদ্যুতিক তারের রোধ 10 ওহম, কয়েলে if the induced EMF in the coil is of a conductor resistance 10 ohm and minus 2 volt, then the induced current in the coil। আচ্ছা, তোমাদেরকে এখানে বলে দিয়েছে ভোল্টেজের পরিমাণ, রেজিস্ট্যান্সের পরিমাণ বলে দিয়েছে, তাহলে পরে কারেন্টের ভ্যালু কত বের করতে হবে। কোশ্চেন নাম্বার 43, ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। আমরা কারেন্ট ইজ ইকুয়াল টু কি জানি, কারেন্ট ইজ ইকুয়াল টু জানি কিন্তু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাই তো। তাহলে ভোল্টেজের ভ্যালু কত বলে দিয়েছে, ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে এখানে 2 ভোল্ট, ঠিক আছে, এখানে মাইনাস হবে না, 2 ভোল্ট হবে, 2 ভোল্ট। এবং রেজিস্ট্যান্সের ভ্যালু কত বলেছে, রেজিস্ট্যান্সের ভ্যালু, শুভঙ্কর আনসার করো, রেজিস্ট্যান্সের ভ্যালু কি বলেছে, রেজিস্ট্যান্সের ভ্যালু বলেছে 10। তাহলে 2 বাই 10 মানে কত, 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার কিন্তু কারেক্ট আনসার হবে। এবং একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, মাইনাসটা হবে, মাইনাস যেহেতু এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই জন্য মাইনাস লাগাবো, এখানে মাইনাস আসবে। তাহলে অপশন এ কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। সুখেন মাইনাসটাকে ক্যালকুলেট করতে হবে। নেক্সট 44 এ খেয়াল করবো। 44 এ কি বলেছে, হোয়াট ইজ দ্য হিট এনার্জি প্রডিউস বাই দ্য রেজিস্ট্যান্স অফ 10 ওহম, 5 অ্যাম্পিয়ার, কারেন্ট ফ্লো ইজ 5 মিনিট, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি তাপ ইজ ইকুয়াল টু কি, পাওয়ার ইনটু টাইম। পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু জানি আমরা কিন্তু আই এর স্কোয়ার ইনটু আর, আর টাইমটাকে টাইমের মতো রেখে দিলাম। তাহলে আই এর ভ্যালু এখানে কত বলেছে, কার এর ভ্যালু বলেছে 5, মানে 5 স্কোয়ার মানে কত লিখবো, 25 লিখবো ডাইরেক্ট। আর এখানে তোমাদেরকে বলে দিচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 হবে। টাইম বলেছে 5 মিনিট, 5 মিনিট মানে 360, সরি 5 মিনিট মানে 300 সেকেন্ড, 5 মিনিট, 5 মিনিট মানে 300 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 3×25 কত হবে, 3×25 75 হবে, এবং 1 2 3 তিনটে শূন্য হবে। এটা হবে কিন্তু তোমার এত পরিমাণ, ঠিক আছে, হিট উৎপন্ন হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 75 ইন্টু 10⁻³ জুল লিখতে পারি। যে 75 ইন্টু 10⁻³ জুল অপশন ডি তে রয়েছে। ঠিকই আছে, 75 ইন্টু 10⁻³, ঠিক আছে,
25। ঠিক আছে, চলো অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 44। 45 এর কোশ্চেনটাকে খেয়াল করো। 45 এ কি বলেছে, সাপোজ ইন এ সার্কিট এ সিলভার ওয়্যার লেন্থ এল ক্রস সেকশনাল এরিয়া এ রিপ্লেসড বাই অ্যালুমিনিয়াম ওয়্যার যার লেন্থ 5L এবং ক্রস সেকশনাল এরিয়া 9A, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট উইল বি। সার্কিটের রেজিস্ট্যান্স কত হবে? আনসার কমেন্ট করে জানাও। এই আনসারটা কমেন্ট করে তোমরা জানাও। লাস্ট কোশ্চেন আজকের, লাস্ট না, এরপর আরেকটা কোশ্চেন করাবো। কোশ্চেন নাম্বার 45, আনসার কমেন্ট করে জানাও। তারপর আমি তোমাদেরকে ব্যাপারটা জাস্ট বুঝিয়ে বলবো। একটা জিনিস তোমাদেরকে দেখো, তোমাদেরকে প্রথম থেকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে এই যে সিলভারের ক্ষেত্রে রো এর ভ্যালু কত হবে? সিলভারের ক্ষেত্রে রো এর ভ্যালু হবে কিন্তু 1.6 ইন্টু 10⁻⁻8। এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে রো এর ভ্যালু কত হবে? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে রো এর ভ্যালু হবে কিন্তু 2.6 ইন্টু 10⁻⁸। ঠিক আছে, এবার দেখো 10⁻⁸, 10⁻⁸ কমন, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। ক্যালকুলেশন করতে গেলে আমরা এমনি প্রথমে বাদ দিয়ে দেবো। 1.6 আর 2.6 নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এবার দেখো যদি আমরা সিলভারের ক্ষেত্রে দেখি, সিলভার আর এস ইজ ইকুয়াল টু কি হবে? রো এল বাই এ হবে। এবং যদি অ্যালুমিনিয়াম দেখি, অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স কি হবে? রো এল বাই একই রকম ভাবে এ হবে। ঠিক আছে, এবার এদের ক্ষেত্রে দেখো রেজিস্টিভিটির ভ্যালু কি আছে? রেজিস্টিভিটির ভ্যালু এটার ক্ষেত্রে 1.6, এটার ক্ষেত্রে 2.6 আসবে। এবার তোমাদেরকে কি বলে দিয়েছে, কিছু কিছু কনস্ট্যান্ট আছে কিনা দেখতে হবে। সাপোজ দ্য সার্কিট অফ দ্য সিলভার লেন্থ এল বলে দিয়েছে এবং ক্রস সেকশন এরিয়া এ বলেছে, রিপ্লেস আচ্ছা অপরটার ক্ষেত্রে কিন্তু কি বলেছে? লেন্থ 5L কিন্তু ক্রস সেকশনাল এরিয়া 9A বলেছে। ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া 9A বলেছে। তাহলে এটাকে যদি আমরা অনুপাত করি দেখতে পাবো কি পাবো? রেজিস্ট্যান্স এখানে আমরা পাবো কিন্তু রো এর ভ্যালু হচ্ছে প্রথমটার 1.6, নিচে হয়ে যাবে 1.6L, নিচে এ। ঠিক আছে, আর এইটার ক্ষেত্রে হবে 1.6 ইন্টু 1.6 না 2.6 ইন্টু 5L বাই এ। এবার এইটা বাই এইটা করতে হবে, অর্থাৎ 1.6 ইন্টু এল বাই এ বাই 2.6 ইন্টু 5L বাই এ। এবার এটাকে তোমরা অনুপাত করো, এটাকে তোমরা কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে 65/72 কিন্তু আনসার আসবে। তো 65/72 যদি করো, তোমাদের দেখবে যে অনুপাতটা বেরোবে কিন্তু 0.9 টাইমস ইটসেলফ হবে। 0.9 টাইমস কিন্তু বৃদ্ধি পাবে। আচ্ছা আগেরটা মানে 44টা এ কিভাবে হচ্ছে আমাকে একটু জাস্ট বলো। পরে নেক্সট কোশ্চেন। 46 এ ফোকাস করবো। 46 এ বলেছে যে এ হাউস সাপ্লাইড ইলেকট্রিসিটি থ্রু 5 অ্যাম্পিয়ার ফিউজ, the number of 100 watt lamps that can be used simultaneously along with 2 kilowatt AC, the AC lamp both are rated 220 ভোল্ট। মানে একটা বাড়িতে একটা এসি আছে, 2 কিলোওয়াটের একটা এসি, তার সাথে 100 ওয়াটের কতগুলো বাল্ব কানেক্ট আমরা করতে পারবো। এখানে বাড়িতে যে মেন যে সার্কিট, সেখানে কিন্তু 5 অ্যাম্পিয়ারের কি আছে? 5 অ্যাম্পিয়ারের আমাদের ফিউজ তার রয়েছে। তাহলে ফিউজ তারের রেটিং কি? 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমরা জানি যে পাওয়ার এসির পাওয়ার এখানে কি লিখেছে? পাওয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, যে আমরা জানি। ঠিক আছে, পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। আবার এখানে আমরা এসির পাওয়ার ইজ ইকুয়াল টু কত? 2 কিলোওয়াট, মানে কত? 2000 ওয়াট প্লাস আমরা ধরে নিলাম এন সংখ্যক আমরা বাল্ব লাগাতে পারবো, সেই প্রত্যেকটা বাল্বের রেটিং কত? 100 ওয়াট। তাহলে এখানে পাওয়ারের ভ্যালু হয়ে গেল এত। ঠিক আছে, এবার কারেন্টের ভ্যালু কত বলে দিয়েছে তোমাকে? কারেন্টের ভ্যালু বলে দিয়েছে 25 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার। 15 আমরা এখানে লিখে নিলাম। ভোল্টেজের ভ্যালু কত বলে দিয়েছে? ভোল্টেজের ভ্যালু বলে দিয়েছে 220 ভোল্ট। তাহলে এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো, দেখো এপাশে পেয়ে যাবে কত? এপাশে পেয়ে যাবে কিন্তু 33,000। ঠিক আছে, এদিকে পেয়ে যাবে 33,000।
আর এই পাশে পেয়ে যাবে তোমার n ইন্টু 100। এবার 33,000 থেকে 2,000 বাদ যাবে, 33 না 3300 হবে, এখান থেকে 2,000 বাদ যাবে। 2,000 বাদ গেলে কত থাকবে, এখানে 1300 পড়ে থাকবে। তাহলে n ইজ ইকুয়াল টু 1300, তাহলে n ইজ ইকুয়াল টু কত, 1300/100। 1300/100 মানে কত, 13টি, অর্থাৎ 13টি বাল্ব আপনি লাগাতে পারবো। অপশন এ হবে, 46 এরটা অপশন এ হবে। ঠিক আছে। তো চলো, ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ সবাইকে ক্লাস করার জন্য, এবং সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে, সবাইকে গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।